নন ফাইনাইট ভার্ব নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছিলাম ফাইনাইট ভার্ব নিয়ে। আজকে কথা বলবো নন ফাইনাইট ভার্ব নিয়ে। চলুন শুরু করা যাক। তো নন ফাইনাইট ভার্ব কি? তাহলে যে ভার্ব টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। তাহলে টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হবে না। যেমন হি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। এখন যদি আবার বলি হি ওয়ান্ট টু গো, সে যেতে চাইতো। তাহলে এখানে হি ওয়ান্টস, সে যেতে চায়, প্রেজেন্ট টেন্সে পড়লো। আবার এটা হচ্ছে হি ওয়ান্ট টু গো, সে যেতে চেয়েছিল। এটা পাস্ট টেন্সে পড়ছে, কিন্তু দেখুন ওখানে কোনো ভার্বের পরিবর্তন নাই, তাই এটাকে বলবো নন ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব বা যেটা ব্যবহার না করে একটা বাক্যকে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করা যায়। আবার নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক, ইনফিনিটিভ ভার্ব, যেটাকে আমরা মূলত বলি টু প্লাস ভার্ব আর টু ভার্ব। তারপরে আমরা বলি জিরান ভার্ব। জিরান বললে আমাদের মূলত যেটা আসে সেটা বলি ভার্ব প্লাস আইএনজি যোগ। তারপরে আবার পার্টিসিপল ভার্ব। তাহলে পার্টিসিপল ভার্বকে আমরা আরেকটু সংজ্ঞায়িত করলে এটার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হইতে পারে, ভার্বের 3 নম্বর গড় হইতে পারে। তারপরে আবার হ্যাভিং হইতে পারে। তারপরে এখানে একটু এগুলো নিয়ে আমি আবার আলোচনা করব ডিটেল, কারণ অনেকে জিরান ভার্ব আর পার্টিসিপল ভার্ব নিয়ে সমস্যা হয়। তো এই সমস্যা দূর করার জন্য আমি স্পেশালি চেষ্টা করব জিরান আর পার্টিসিপল নিয়ে ডিসকাস করার জন্য। আচ্ছা, তো এর ভিতরে আমরা ইনফিনিট ভার্ব একটু জেনে নেই। তাহলে টু প্লাস ভার্ব, তাহলে টু এর পরে যদি ভার্ব থাকে এটাকে আমরা নিঃসন্দেহে বলবো এটা একটা ইনফাইনাইট আচ্ছা, তো ইনফিনিট ভার্ব। এখন আমরা শিখে নেব ইনফিনিট ভার্বটা কি বা কিভাবে চিনব। তারপরে আমরা ডিসকাস করব জিরান ভার্ব এবং পার্টিসিপল ভার্ব নিয়ে। তাহলে ইনফিনিট ভার্ব, তাহলে টু প্লাস ভার্ব থাকলে এটাকে আমরা বলবো ইনফিনিট ভার্ব। যেমন আই সো হিম, আমি তাকে দেখেছিলাম, টু গো, যেতে। কোথায়? মার্কেট। আই সো হিম টু গো মার্কেট, আমি তাকে মার্কেটে যেতে দেখেছিলাম। এখন যদি ওইটা বাদও দিয়ে দিই আই সো হিম, আমি তাকে দেখেছিলাম, অ্যাকচুয়ালি বাক্যটা কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। কিন্তু এই যে টু প্লাস ভার্ব যখন লাগালাম এইটাকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। আবার টু কমপ্লিট হিজ ওয়ার্ক, তার কাজ শেষ করতে, হি স্টার্টস হিজ ওয়ার্ক অ্যাগেন, সে তার কাজ আবার শুরু করলো। যেহেতু কাজটা বা ট্যাক্স সম্পূর্ণ শেষ হয় না, তাহলে এখানে সম্ভবত ট্যাক্স দিলেই বলা হয়। তাহলে সে তার কাজটি শেষ করতে সে আবার কাজ শুরু করলো। এই যে টু প্লাস ভার্ব, তাই এটাকে বলবো আমরা ইনফিনিট ভার্ব। তাহলে যে ভার্বকে বা যে ভার্বের সাথে আমরা টু প্লাস ভার্ব দেখবো, যে ভার্বের আগে টু দেখবো, তাহলে সরাসরি এটাকে আমরা বলবো ইনফিনিট ভার্ব। পরবর্তীতে আলোচনা করব জিরান ভার্ব এবং পার্টিসিপল ভার্ব। ভিউয়ার্স, আজ আবার নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেখানে আমি কথা বলবো জেরান এবং পার্টিসিপল নিয়ে। অবশ্যই আমাদের অনেক পরীক্ষার মধ্যে, বিশেষ করে জব এক্সামগুলো যেগুলো হয় বা বিসিএস বা অ্যাডমিশন টেস্ট, ওইগুলোর মধ্যে দেখা যায় জেরান এবং পার্টিসিপেন্টের মধ্যে আমরা সচরাচর প্রায় একটা জগে কিছুর পাকায় ফেলি।
তো এটা যাতে না হয় বা আমরা যাতে কারেক্টলি আসলে কোনটা জেরান আর কোনটা পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ওইটা যদি সহজে চিনতে পারি, সেই জন্য আজকে মূলত আমার এই ক্লাস। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তো জেরান, আগে আমরা জেরান পার্টটা শিখবো, তারপর শিখবো পার্টিসিপল পার্ট। তো অবশ্যই এটার সাথে জেরান পার্টের সাথে পার্টিসিপল পার্টটাকে আপনি অ্যাডজাস্ট করবেন বা দুইটার মধ্যে একটা তুলনা করবেন, তাহলে আপনি সহজে জেরান কোনটা এবং পার্টিসিপল কোনটা সহজে চিনতে পারবেন। তো জেরান শেখার আগে জেরান কাকে বলে মোটামুটি এটার একটা ধারণা থাকাটা জরুরি, কারণ এই সংজ্ঞার মধ্যে মূলত অনেকটা আইডিয়া আপনার চলে আসবে। তো জেরান কাকে বলে? ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যুক্ত হয়ে যদি ভার্ব ও নাউনের কাজ একসঙ্গে সম্পন্ন করে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি ভার্ব ও নাউনের কাজ একসঙ্গে সম্পন্ন করে, তখন সেই ওয়ার্ডটাকে বা তখন সেই ভার্বটাকে আমরা মূলত বলবো জেরান। তাহলে জেরানের কাজ হয়েছে মূলত হয়তো ভার্বের মতো কিংবা নাউনের মতো কাজ করবে, তখন এটা হবে জেরান। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং সাঁতরানো একটি, তাহলে সুইম তাকে সাঁতার, সাঁতার থেকে আইনজি যুগ লাগানোর কারণে এটা ভার্ব হয়ে গেল সুইমিং ইজ এ গুড হ্যাবিট। তাহলে সাঁতরানো একটি কি ভালো অভ্যাস, এটাকে বলবো আমরা জেরান, কারণ এটা নাউনের কাজ করলো। আবার হি স্টার্টেড রিডিং, সে পড়তে শুরু করেছিল, সে পড়তে শুরু করেছিল। তাহলে এই যে রিডিং, হি স্টার্টেড, এখন যদি স্টার্টেড উঠাই দিই, সে শুরু করেছিল, কিন্তু এখন যদি একটা ভার্ব সাথে আইএনজি যুক্ত লিখি রিডিং, সে কি করতে শুরু করলো? সে পড়া শুরু করেছিল। এই যে রিডিং, এখানে পড়া তো বুঝেছি, আবার রিডিং এর সাথে আইএনজি যোগ দেওয়ার কারণে এটা হয়ে গেল জেরান, এবং এটা বাক্যের অবজেক্ট রূপে কাজ করলো বা ভার্বের অবজেক্ট রূপে কাজ করলো। আচ্ছা, তো আরেকবার দেখি এখন কোন কোন ক্ষেত্রে মূলত আপনার জেরান হবে। তাহলে জেরান হওয়ার জন্য আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে, মূলত জেরান কোথায় বসে। জেরানটা যেহেতু নাউনের কাজ করে, সেহেতু অবশ্যই এগুলো কি সাবজেক্টের ঘরে বসতে পারে, অবজেক্টের ঘরে বসতে পারে। তাহলে এখন কোথায় কোথায় বসলে আমরা মূলত এটাকে জেরান বলবো, তখন তাহলে কোথায় কোথায় বসলে জেরান বলবো এটা আমরা একটু দেখি। তাহলে সাবজেক্ট রূপে যখন বসে, যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, যে ওয়াকিং, ওয়াক তো হাঁটা, কিন্তু এটা যখন আইএনজি যোগ করার ফলে এটা নাউনের মতো কাজ করে, তাহলে হাঁটা একটি ভালো ব্যায়াম। তাহলে এই যে এটা যখন নাউনের সাবজেক্ট রূপে বসলো, তাহলে আমি বললামই জেরান কি সাবজেক্টের ঘরে বসে। তাহলে এই ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা হলো জেরান। আবার কোথায় বসে? ভার্বের অবজেক্ট রূপে জেরান বসতে পারে। ভার্বের অবজেক্ট রূপে কি রকম হলো? আই লাইক রাইটিং ইন ইংলিশ, আমি ইংলিশে লিখতে পছন্দ করি, আমি ইংলিশে লিখতে পছন্দ করি। তাহলে এই যে ভার্বের অবজেক্ট রূপে যখন বসবে এবং এটা ভার্বের মতোই কাজ করবে, পড়তে বা নাউনের মতো কাজ করবে, আমি ইংলিশে লিখতে পছন্দ করি, তাহলে এটা ভার্ব একই সঙ্গে নাউনের কাজ করলো, তাই এটাকে আমরা বলবো জেরান। তারপর আবার অনেক সময় জেরান প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহার করে। প্রিপোজিশন আরো সহজ কথায় চিনব, প্রিপোজিশনের পরে মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড দেখলে এটাকে আমরা মূলত বলবো জেরান। যেমন হি ইজ ফন্ড অফ রিডিং, তাহলে এই যে অফ প্রিপোজিশন, এটার পরে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত দেখব, তখন এটাকে আমরা বলবো জেরান। তাহলে সে কি করে? সে পড়তে পছন্দ করে বা পড়তে ভালোবাসে। তাহলে ভার্বের সাবজেক্ট রূপে বসতে পারে জেরান, ভার্বের অবজেক্ট রূপে বসতে পারে জেরান, তারপর প্রিপোজিশন রূপে বসতে পারে জেরান। তাহলে বুঝলো যে সব প্রিপোজিশনের পরে মূলত ভার্বের সাথে আইএনজি যোগ হলে এটাকে আমরা জেরান বলি।
হলো ভার্বের কমপ্লিমেন্ট রূপে। অলরেডি কমপ্লিমেন্টের যারা জানেন না, আমার কমপ্লিমেন্টের একটা ভিডিও আছে, তো আপনারা ওইটা দেখে নিতে পারেন। তাহলে প্রিপোজিশনের ভার্বের কমপ্লিমেন্ট রূপে। কমপ্লিমেন্ট মানে কি, যখন আপনি সাবজেক্ট ভার্বের বাকি অংশ বা ভার্বের পরের অংশ যখন সাবজেক্টকেই নির্দেশ করে, তখন তাকে বলা হয় কমপ্লিমেন্ট। যেমন সিইং ইজ বিলিভিং, তাহলে কি, দেখাতেই বিশ্বাস। তাহলে এই যে এটা বিলিভিং, এটা হলো সিইং এর কমপ্লিমেন্ট। তাই এই যে এটাকে আমরা বলবো জেরান্ড। আচ্ছা, আবার কম্পাউন্ড নাউন রূপে ব্যবহার করা হয়। কম্পাউন্ড নাউন বলতেছি যৌগিক নাম, যদি বলি যৌগিক নাউন। যেমন আমরা যদি বলি পড়ার জন্য যে রুম, আমরা কি বলি, পড়ার রুম। আবার হাঁটার জন্য যে লাঠি, হাঁটার লাঠি। আবার এগুলো যখন আমরা বলি, বা দুইটা নাউন যখন একসাথে বসে, তবে এইগুলোকে আমরা বলি কম্পাউন্ড নাউন। তাহলে এরকম কিছু কম্পাউন্ড নাউন আছে যেগুলো জেরান্ড হিসেবে কাজ করে। যেমন দিস ইজ মাই রিডিং রুম। আবার আই বাই এ ওয়াকিং স্টিক, তাহলে আমি একটি কি হাঁটার লাঠি কিনেছিলাম। তো এখানে আবার দেখতে হবে ওয়াকিং যে কাজটা, ওয়াকিং কিন্তু হাঁটার লাঠি, ও কিন্তু হাঁটে না। তো এখানে বুঝতে হবে যে যখন জেরান্ডগুলো থাকবে, জেরান্ড কিন্তু স্থিতিস্থাপক অবস্থায় থাকে বা স্থির অবস্থায় থাকে। তার ওয়াকিং লাঠি, আমি যদি লাঠিটা নিয়ে হাঁটাই বা লাঠিটা নিয়ে হাঁটি, তখন কিন্তু কে লাঠি চলবে। তো এরকম যখন ভার্বের সাথে আইনজি যুক্ত থাকবে, যে ভার্বগুলো কি কাজ করবে না, কিন্তু একসাথে নাউনের সাথে বসে কম্পাউন্ড নাউন রূপে ব্যবহার করা হয় বা বসে, তখন এগুলো হবে জেরান্ড। তাহলে ওয়াকিং হলো কি এখানে জেরান্ড। তো আবার বলি, জেরান্ড মূলত কোথায় কোথায় বসবে যদি আপনি এটা বুঝতে পারেন। আর জেরান্ড মূলত কিসের কাজ করে, ভার্ব আর নাউনের কাজ করবে জেরান্ড, এবং সাবজেক্ট রূপে বসতে পারে, ভার্বের অবজেক্ট রূপে জেরান্ড বসে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে জেরান্ড বসে, ভার্বের আবার কমপ্লিমেন্ট রূপে জেরান্ড বসে, আবার কম্পাউন্ড নাউন যখন একসাথে না হয়। যেমন আবার ড্রিঙ্কিং ওয়াটার একটা কম্পাউন্ড নাউন, তারপর আবার রিডিং রুম একটা কম্পাউন্ড জেরান্ড। আবার তো এগুলো মূলত জেরান্ড বসার স্থানগুলো বা যেগুলো জায়গাতে বসে। তাহলে আপনি শুধু এইগুলোই খেয়াল রাখবেন যে জেরান্ড মূলত কিসের কাজ করে, ভার্ব এবং নাউনে। তারপরে জেরান্ড কোথায় কোথায় বসতে পারে। তাহলে জেরান্ড কোথায় কোথায় বসতে পারে, এবং জেরান্ড যদিও ভার্ব দ্বারা শুরু হয়, কিন্তু এই জেরান্ড যুক্ত যে নাউনের কাজ করবে, এই নাউনটা স্থির অবস্থায় থাকবে। তো এই 5টা টপিকস যদি আমি চিন্তা করি, 6টা। জেরান্ড হবে ভার্ব প্লাস নাউন, জেরান্ড সাবজেক্ট রূপে বসে, ভার্বের অবজেক্ট রূপে বসে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসে, ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসে, কম্পাউন্ড নাউন রূপে বসে। তো এই 6টা টপিক যদি ইজিলি আপনি বুঝতে পারেন, তাহলে পার্টিসিপল আপনি সহজে বুঝতে পারবেন। আর বাকি আমরা জেরান্ড নিয়ে কথা বলেছিলাম, এখন পার্টিসিপল নিয়ে কথা বলবো। তো ওর একটু আগে বলে রাখা উচিত যে আপনারা যারা জেরান্ড কোথায় বসে এবং কোন কোন পজিশন, কোন কোন অবস্থায় বসে, এগুলো যদি জানেন, তাহলে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল, যেটা আমাদের ভার্ব প্লাস আইএনজি, এটা বুঝতে সহজ হবে। এখন সরাসরি পার্টিসিপলে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। তাহলে পার্টিসিপল কাকে বলে, বা পার্টিসিপল কোনগুলোকে আমরা পার্টিসিপল বলবো। তাহলে ভার্ব এর যে রূপ একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে, তাকে বলা হয় পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কি কাজ করবে, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে যখন, তখন এটা হবে পার্টিসিপল। আর আমরা জেরান্ড পড়ছিলাম, যেটা মূলত ভার্ব এবং নাউনের মতো কাজ করবে। ভার্ব এবং নাউনের কাজ করবে যখন, যে ভার্বগুলো সেগুলো হলো জেরান্ড, আর যে ভার্বগুলো ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেগুলো হবে পার্টিসিপল। তাহলে জেরান্ডের কোনো প্রকারভেদ নাই, কিন্তু পার্টিসিপল 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচারটা হলো ভার্ব প্লাস আইএনজি, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে।
ফার্স্ট পার্টিসিপল হবে ভার্বের 3 নাম্বার গড় অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। পারফেক্ট পার্টিসিপল হবে হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার গড়, অবশ্যই এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তো প্রেজেন্ট এখন যেটা কথা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল হবে ভার্ব প্লাস আইএনজি যোগ এবং এটা কাজ করবে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো। তো উদাহরণ দেখি, আই স এ ম্যান ওয়াকিং। তাহলে আমি একটি মানুষকে হাঁটতে দেখেছিলাম। তাহলে মানুষের অবস্থাটা কিরকম, আই স এ ম্যান, লোকটি কি করছিল, হাঁটছিল। তাহলে এটা মূলত লোকটির অবস্থা বোঝালো। তাহলে যে ওয়ার্ড দ্বারা মূলত নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এগুলো বোঝায় তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তখন এই ভার্ব ওয়ার্কের সাথে যখন আইএনজি যোগ করলাম, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভের মতো কাজ করলো, তাই এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তারপর ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন। তাহলে বললো কি, চলমান ট্রেন থেকে কখনো নেমো না। তাহলে চলমান ট্রেনটার অবস্থা বুঝাচ্ছে কিরকম, চলমান। তাহলে এই যে রান, ভার্ব হলো কি রান, রানের সাথে যখন এনআইএনজি যোগ হলো, রানিং হয়ে গেল, তখন এটা কিসের মতো কাজ করলো, এটা মূলত কাজ করলো অ্যাডজেক্টিভের মতো, তাই এটাকে বলবো মূলত প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে একটা প্রশ্ন ছিল যে আমি যখন যে রান গেছিলাম লিখলাম কি, আই বাই এ ওয়াকিং স্টিক। আচ্ছা, এটা ছিল, এটাকে বলছিলাম জেরান। কেন জেরান, ওয়াকিং স্টিক মানে হাঁটার জন্য যে লাঠি, ওটা মূলত কি স্থির অবস্থায় থাকে। তাহলে যে ভার্বগুলো স্থির অবস্থায় থাকবে তখন এগুলো হয়ে যাবে, বা এটাকে আমরা বলতাম কি কম্পাউন্ড নাউন। ওয়াকিং স্টিক হলো কি একটা কম্পাউন্ড নাউন, তাই এটাকে আমরা বললাম কি জেরান। এবং এটা কি ওয়াকিং স্টিকটা স্থির অবস্থা থাকে। এখন যে ব্যক্তি অসুস্থ, উনি যখন এই লাঠি নিয়ে বা ওই লাঠি দিয়ে ভর করে হাঁটবেন তখন এটার কার্যকারিতা বা কর্মদক্ষতা বাড়বে। কিন্তু এমনি স্থির স্থির অবস্থায় বা স্থিতিস্থাপক অবস্থায় থাকার কারণে এটা হলো জেরান বা নাউনের মতো পুরোটাই, দুইটা নাউন একসাথে মিলে ওয়াকিং স্টিক হিসেবে একসাথে কাজ করবে, যেটাকে আমরা বলি কম্পাউন্ড নাউন। তো এখানে আবার আই স এ ম্যান ওয়াকিং, আমি একটি লোককে হাঁটতে দেখেছি। তাহলে একটি লোককে হাঁটতে দেখেছি, যেমন যে ওয়াকিং হাঁটারও তো অবস্থায়, ও কিন্তু চলমান বা চলছে বা হাঁটছে, তাই এখানে আবার অ্যাডজেক্টিভের মতো কাজ করলো, তাই এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আবার হি লেফট দ্য রুম লাফিং, সে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। তাহলে এখানে সাবজেক্টটাকে মূলত কি বোঝালো, সাবজেক্টের অবস্থাটা বোঝালো কি সে হাসতে হাসতে বের হয়ে গেল। তাই এখানে সাবজেক্টের অবস্থাটা যখন এই যে ভার্ব লাভ LAUGH ওইটার সাথে যখন আইএনজি যোগ করে ফেললাম এবং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করলো, তখন এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আবার দ্য স্মাইলিং গার্ল ইজ মাই সিস্টার। তাহলে হাস্যোজ্জ্বল মেয়েটি বা হাস্যরত অবস্থায় যে মেয়েটাকে দেখছি বা যে মেয়েটার কথা বলা হচ্ছে সে আমার বোন। এই মেয়েটার এখানে কি বোঝালো, অবস্থা বা অবস্থা, সে কিরকম হাস্যোজ্জ্বল। তাহলে হাস্যোজ্জ্বল যে মেয়েটি সে আমার বোন, এই জন্য এটাকে আমরা এটা স্মাইল স্মাইলের সাথে যখন আইএনজি যোগ করলাম স্মাইলিং হয়ে গেল। তাহলে এই ভার্বের সাথে যখন আইএনজি যোগ করার পর সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করলো বলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তারপর আমরা প্রায় এটা দেখি পরীক্ষায় এটা আসে, এটা নিয়ে আমরা অনেকেই তর্ক বিতর্ক থাকে যে এটা জেরান্ড না পার্টিসিপল। আসলে এটা ক্লিয়ার করা যায়, এ রোলিং স্টোন গ্যাদার নো মুস। তাহলে হচ্ছে কি রোল মূলত যেটা গড়িয়ে চলে, হ্যাঁ রুলিংয়ের সাথে যখন আইএনজি যোগ দিলাম তখন এটা যদি বাংলা লিখে যায় গড়ন্ত, মানে যেটা গড়িয়ে চলে। দেখুন এখানে কিন্তু এ রোলিং স্টোনটা মানে এটা কিন্তু কি বলবো গড়ন্ত পাথর, মানে কি গড়িয়ে চলছে এরকম পাথর।
তাহলে এটা মূলত বললাম কি, চলমান যখন বোঝাবে, যে ভার্বের সাথে আইএনজি যোগ করলে চলমান বোঝাবে এবং নাউন বা প্রনাউনের দুর্গুণ অবস্থা সংখ্যা বোঝাবে, সেই ভার্বগুলোকে মূলত বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এনে স্টোন তো পাথর, পাথরের অবস্থাটা কিরকম? গরন্ত। তাহলে এই জন্য এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটার অর্থ দাঁড়ায় এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোর, গড়ন্ত পাথরে শ্যাওলা জমে না। বা এটা যদি এটার বাগ দ্বারা মূলত আমরা বলি কি, যে চঞ্চল প্রকৃতির লোক কখনো সঞ্চয় করতে পারে না। আচ্ছা, তো আবার যেটা জেরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে যাতে সমস্যাটা না হয়, তো আপনি কি করবেন, জেরান্ট কোথায় কোথায় বসে, কোন কোন জায়গায় বসে, ওইটা কেয়ার করবেন। আর প্রেজেন্ট পার্টিসিপল কোথায় কোথায় বা কী উদ্দেশ্যে কীভাবে বসে, ওইটা কেয়ার করবেন। ওইটা অবশ্যই মনে রাখতে হবে যে জেরান্ট মূলত নাউন ভার্ব প্লাস নাউন হয়, আর প্রেজেন্ট পার্টিসিপল মূলত ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো পরে চলে যাব পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো এখন কথা বলবো পাস্ট পার্টিসিপল নিয়ে। তাহলে পাস্ট পার্টিসিপল হবে কি, ভার্বের 3 নাম্বার গড়, আর এটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তাহলে যেমন উদাহরণ হিসেবে বলা যাক, দ্য বুক ওয়াজ স্টোলেন। তাহলে বইটি কি হয়ে গেল? চুরি হয়ে গিয়েছিল। তাহলে বইটির অবস্থা কি হয়েছিল? চুরি হয়ে গিয়েছিল। এবং এটা ভার্বের 3 নাম্বার গড় এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই এটা মূলত হবে কি, পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তারপর আবার হি ইজ মোর অ্যানয়েড দেন হিজ ব্রাদার্স। তাহলে তার বাইরে থেকে সে অনেক বেশি বিরক্ত হয়েছিল। তাহলে তার বাইরে থেকে সে অনেক বেশি বিরক্ত হয়েছিল। তাহলে এটা অ্যানয়েড বাটে 3 নাম্বার গড়, বিরক্ত হয়েছিল বা বিরক্ত করে একটা অবস্থা, আর এটা দ্বারা অ্যাডজেক্টিভ প্রকাশ পেয়েছে, মানে হি ইজ অ্যানয়েড। তাহলে সে কি হয়েছিল? অ্যানয়েড, বিরক্ত হয়েছিল। তাহলে এই অ্যানয়েড ভার্বে 3 নাম্বার গড় হয় এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করায়, এটা হলো পাস্ট পার্টিসিপল। তারপরে দ্য কার মেড ইন জাপান। তাহলে জাপানে তৈরিকৃত গাড়ি ইজ রানিং ওয়েল, ভালো চলে। তাহলে এই যে জাপানে তৈরিকৃত, কোথায় তৈরিকৃত? জাপানে। তাহলে গাড়িটা কোথায় তৈরি? জাপানে। তাহলে এই যে মেড 3 নম্বর গড় যখন কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, তখন এটাকে বলবো পাস্ট পার্টিসিপল। জাপানের তৈরি গাড়ি। আবার আই হ্যাভ এ ইউজড মোবাইল ফোন। তাহলে আই হ্যাভ এ ইউজড মানে কি? ব্যবহৃত। তাহলে আমার একটি কি ব্যবহৃত মোবাইল আছে। তাহলে মোবাইলটার অবস্থাটাকে নির্দেশ করলো কি? ব্যবহৃত, বা এটা ব্যবহার হয়ে গেছে। তাই এটা আবার ভার্বের 3 নাম্বার গড় এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করায়, এটা হলো পাস্ট পার্টিসিপল। আচ্ছা আচ্ছা, পারফেক্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট পার্টিসিপল হবে কখন? যখন হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার গড় থাকবে এবং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তাহলে উদাহরণ হিসেবে যদি দিই, হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউটসাইড। তাহলে হ্যাভিং তারপরে ভার্বের 3 নাম্বার গড়, তাহলে তার তার কথা বলে বা তাকে বলে আই ওয়েন্ট আউটসাইড, আমি বাইরে চলে এসেছিলাম। আবার যদি বলি হ্যাভিং কমপ্লিটেড মাই ওয়ার্ক, আমার কাজ শেষ করেই আই গো টু টেক রেস্ট, আমি বিশ্রাম নিতে যাই। তাহলে এই যে হ্যাভিং তারপরে ভার্বের 3 নাম্বার গড় যদি থাকে, তখন আমরা এটাকে বলবো পারফেক্ট পার্টিসিপল। আরেকটা যদি বলি হ্যাভিং বিন বিট্রেড বাই হার ফ্রেন্ডস, তাহলে তার বন্ধুদের থেকে সে কি হয়ে প্রতারিত হয়ে she does not, তাহলে সে তার বন্ধুদের কাছে কি প্রতারিত হয়ে সে কাউকে বিশ্বাস করে না। তাহলে পাস্ট পার্টিসিপল হবে
ভার্বের 3 নাম্বার গড় থাকবে যখন এবং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা হবে পাস্ট পার্টিসিপল। আবার পারফেক্ট পার্টিসিপল হবে কি, যখন হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার গড় থাকবে এবং তা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন এটাকে বলবো পারফেক্ট পার্টিসিপল। তো আশা করি আপনি জিরান এবং পার্টিসিপল সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন। আর অবশ্যই জিরান, বিশেষ করে আমরা যেটা সমস্যা হয় জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল, ওইটা অবশ্যই জেরান্টের ব্যবহারগুলো একটু ভালোভাবে দেখবেন। তাহলে আপনার যদি যখন জেরানের ব্যবহারগুলো ভালোভাবে পারবেন তখন অটোমেটিকলি কিন্তু আপনার প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা অটোমেটিকলি পারবেন। আর অবশ্যই জেরান, যে আবার লাস্ট বলে দিই, জেরান হবে যখন ভার্ব প্লাস নাউন বা ভার্ব নাউনের মতো কাজ করবে তখন জেরান, আর পার্টিসিপল হবে যখন ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন এটাকে বলা হয় পার্টিসিপল। তো পরবর্তী ক্লাস পর্যন্ত অবশ্যই অপেক্ষায় থাকবেন। আর আমার বন্ধু স্কুল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আপনারা এই লেসনগুলো দ্বারা অনেক উপকৃত হয়েছেন বা হবেন। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।